আপনাকে জল খাবার দিয়ে গেছে? আমি খাবো না বলেছি। খাবেন না কেন? আমি জল খাবার দিতে কইছি। দাঁড়াও পদ্ম। মন্দিরে সবার সামনে মথুর বারবার আমাকে অপমান করবে, আমার গায়ে হাত তুলবে, আর তোমার মা কোনো প্রতিবাদ করবে না। সেটা তো আমি মেনে নেবো না পদ্ম। আমারও একটা মান মর্যাদা আছে, ভুলে যাও না পদ্ম। আমিও কিন্তু যে সে বংশের বেটা নই। ও মা, আপনি চড়ছেন কেন? আপনি জানেন নে, আজ কিন্তু মা সকলের সম্মুখে মথুরবাবুকে খুব বকাবকি করেছে। আর মথুরবাবু তারপর আমার সামনে হাত জোর করে মাপ চেয়েছে। উনি কয়েছেন আমি যেন আপনাকে একটু বুঝিয়ে বলি পুরো ব্যাপারটা। তুমি কিছু বললে না? না না, আমি মেনে নিইনি। আমি মথুরবাবুকে সঙ্গে সঙ্গে 10 কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু আমি বলি কি, চটকু কি আমার ছোট বোন, আর মথুরবাবু চটকু কি স্বামী। আপনি মথুরবাবুকে এবারের মতন মাফ করে দিন। আর আমি কইছিলাম কি, আপনি একবার আমার সঙ্গে মায়ের ওখানে যাবেন। আসলে মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। জানি না আর কতদিন মা আমাদের মধ্যে আছে। তোমার কি হয়েছে বলো তো পদ্ম? কি হয়েছে তোমার? আগে যখন এই বিষয় সম্পত্তির বিষয় কিছুই আমি দেখাশোনা করতাম না, তখন বারবার তুমি আমায় তাতাতে, আর এখন অন্য কথা বলছো। তোমারও আবার বৈরাগ্য এলো নাকি? হ্যাঁ, তুমি বোঝনি কেন মথুর আমার কাছে ক্ষমা চেয়েছে? সব বুঝতে পেরেছি, কিন্তু দেখুন মথুরবাবু মানুষ হিসাবে যেমনই হোক নেন কেন, উনি কিন্তু আমাদের মাকে খুব ভক্তি চেদ্দা করেন। সে তো করবেই, সে তো মথুরকে করতেই হবে। মায়ের মাথায় যত দুর্বুদ্ধি সে তো মথুরই দেয়। মাকে তোষামোদ না করলে মায়ের বিষয় সম্পত্তি হাতাবে কেমন করে? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে পদ্ম? অন্য সময় হলে আমি আপনার কথাই মেনে নিতুম, কিন্তু সত্যি মায়ের শরীরখানা একদম ভালো নেই। আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারতেন। মা তো কইছিলেন যেন আমরা সবাই মিলেমিশে থাকি, তাহলে সে শত্রুদের না বয়। তাই আমি বলি কি, যদি মায়ের মুখ চেয়ে আমরা নিজেদের সমস্ত ঝগড়া বিবাদ মিটিয়ে নিই, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? ঝগড়া বিবাদ কি আর কেউ ইচ্ছে করে করে পদ্ম? বাধ্য হয়েই করতে হয়। ওই মথুর তুমি দেখে নিও, মাকে বুঝিয়ে শুনিয়ে মায়ের কানে মন্ত্রণা দিয়ে দলিল সেভাবেই করবে যাতে ওর লাভ হয়। আর ওই ইষ্টিপত্রে ওই মথুরই প্রাধান্য পাবে, এও তুমি মিলিয়ে নি। সরো সরো সরো, আমাকে একটু ভাবতে দাও, ভাবতে দাও। আসলে কি জানো তো পদ্ম, একটা সময়ের পরে মেয়েদের বুদ্ধিতে ছাতা পড়ে যায়, আর তোমাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আসুন মা। চটকু কি? বড়দিদি মা জব করছে জানো তো বড়দিদি। আমার বোধ হয় মা একটু সুস্থ বোধ করছে, ডাক্তারের ওষুধে মনে হয় কাজ দিয়েছে। মা হঠাৎ লোক পাঠিয়ে আমায় ডেকে আনলেন কেন মথুর? আগে আটামশাই সে কথা তো মাই বলতে পারবেন, তবে রাঘব গেছে উকিলবাবুকে ডাকতে, উনি এই এলেন বলে। বটে, তার মানে মাকে স্নান বাড়িতে নিয়ে এসে মায়ের কানে যা যা মন্ত্রণা দেওয়ার তা তুমি দিয়ে ফেলেছ মথুর। পদ্ম, আমি তোমায় বলেছিলাম না যে মথুরের তুলনা নেই। মথুরের সঙ্গে বুদ্ধিতে পারা অত সহজ নয়। বড় জামাই দাদা, দোহাই আপনার, এই কথাগুলো বারবার করে বলা বন্ধ করুন এবার। এই সব সিদ্ধান্ত মায়ের। কাল রাতেই মা কইছিল আজই মা দলিলের সব মুসবিদে দেখবেন। কোন দলিল? ও হ্যাঁ, মন্দির দেবোত্তর করার দলিল, তাই তো? কিন্তু সেই বিষয়ে তো আমাদের এখনো যথেষ্ট কথা হয়নি। মা,
তোমার বড় জামাই কইছিলেন তুমি মন্দিরের বিলি ব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছো সেটা নিয়ে আমাদের সঙ্গে আরেকটু আলোচনা করলে ভালো হতো না? কিসের আলোচনা পদ্ম? আর রামচন্দ্র, তোমার কি কিছু প্রশ্ন আছে? মা, মন্দির দেবোত্তর করা মানে তো আমাদের মালিকানা চলে যাওয়া। তখন আমাদের সম্পত্তি 5 ভূতে লুটে পুটে খাবে। আমাদের সম্পত্তি অন্যরা ভোগ করবে, সেটা কি ভালো দেখায় মা? তার থেকে আপনি যেমন আপনার সব সম্পত্তি ভাগ করে দিয়েছেন, তো আমি বলছিলাম আপনি যদি মন্দির, দিনাজপুরের তালুক সেগুলো সমান ভাগে ভাগ করে দিতেন ভালো হতো না? তাহলে আর ভবিষ্যতে কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে না, তাই না পদ্ম? বাবা রামচন্দ্র, মহা ভবতারিণীকে কি করে ভাগ বাটোয়ারা করবো ক দেখিনি। সেই উপায় তো আমার জানা নেই। তাই মায়ের সম্পত্তি মায়ের নামই করে দিয়ে যাচ্ছি। আমি কি এতে কিছু ভুল করছি রামচন্দ্র? মা, তোমার বড় জামাইয়ের কথা তুমি ইচ্ছে করে ভুল বুঝছো। উনি কি কইতে চাইছেন তুমি তো স্পষ্ট বুঝতে পারছো। বুঝলেও তো মা সে কথা মানবেন না পদ্ম। মথুর তো আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। মথুর এখানে কোথা থেকে আসছে রামচন্দ্র? এই সিদ্ধান্ত সম্পূর্ণ একা আমার। আমি চাইনি মন্দিরে আর কোনো নয়ছয় হোক। আমি চাইনি তোমাদের মধ্যে এইভাবে বিবাদ বাঁধুক। আর সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মন্দিরের খরচপাতি সবকিছু দিনাজপুরের তালুক থেকে আসবে, আর মন্দিরের তহবিল থেকে পুরোহিতদেরকে বেতন দেওয়া হবে। আমি শুধু মায়ের সম্পত্তি মায়ের নামে করে দিয়ে যাচ্ছি। ওই মন্দিরের একমাত্র অধীশ্বরী স্বয়ং মা ভবতারিণী। আর আমার অবর্তমানে তোমাদের মধ্যে থেকে কেউ মন্দিরের সেবায়েত হবে, কিন্তু মালিক নয়। দিদমা, উকিলবাবু এসেছেন সঙ্গে দলিলপত্র নিয়ে। উকিলবাবু আসুন। আসুন উকিলবাবু, আসুন। এমনি আপনার সব কাজকর্ম হয়ে গেছে তো? হ্যাঁ রানীমা। দিদমা, দিদমা তুমি একটু শান্ত হও। চলো কি বসবে? চলো। আমি শান্তই আছি কমলা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমার এই অবস্থাতে হচ্ছে এত কিছু সহ্য করতে হবে, এটাই আমার জানা ছিল না। তুমি চলো। ওই আপনার পরবর্তী প্রধান সেবায়েত কে হবে সে নামখানা আপনি বলবেন বলেছিলেন লেখার জন্য। ইষ্টিপত্রে ওইটুকুনি যা বাকি আছে, এছাড়া দলিল তৈরি হয়ে গেছে। এই যে একবার দেখে নিন। রাঘব, সবার সম্মুখে দলিলখানা একবার পড়ে শোনাও দেখিনি। দিন। লিখিত শ্রী রাসমণি দাসী, স্বর্গীয় রাজচন্দ্র রায়ের বনিতা, নিবাস জানবাজার, শহর কলিকাতা। কোষ্য দেবোত্র ও সেবাত্রত নিয়োগপত্র মিদং সন 1267 সনাব্দে লিখিতং কার্যাজ্ঞে। স্বামী মহাশয় সন 1243 সালের 27শে জ্যৈষ্ঠী তারিখে অপুত্রক বিনা উইলে পরলোক গমন করায় আমি শাস্ত্র অনুযায়ী তাহার ত্যায্য জমিদারি লইলাম।
জানি আপনি যেখানেই থাকুন আজ আমার এই কাজ আপনি সমর্থন করছেন। আমার শেষ কাজ আজ আমি সম্পূর্ণ করলাম। এবার মা আমাকে ছুটি দেবেন। ঠিক আছে রাঘব, ঠিক আছে। সকলের মুসিবতে ঠিক নাকছে তো? তুমি তো ভালো করে বুঝতে পারছো মা, এগুলোর কিছুই আমাদের পছন্দ হচ্ছে না। তাহলে বারবার এক প্রশ্ন কেন করছো? রাঘব, তুমি উকিল বাবুকে এগিয়ে দিয়ে এসো, আর বৈঠকখানায় ওনার একটু জল মিষ্টির বন্দোবস্ত করো। কমলা, তুই যা দেখিনি যা। উকিল বাবু, আমার দরকার পড়লে কিন্তু আপনাকে আবার কষ্ট দেবো। অবশ্যই রানীমা, অবশ্যই। দেখো, আমি ইষ্টিপত্র এখনই প্রকাশ করে দিতে চাই। আমার অবর্তমানে কে মন্দিরের সেবায়েত হবে। আমি যখন সকলের চোখের আড়ালে এই শানবাড়িতে থাকছিলাম, তখন তুমি মন্দিরের দায়িত্ব দিয়েছিলে। আর আমি নিশ্চিত তুমি আমার মঙ্গলের কথা ভেবেই মন্দিরের ব্যয় কমানোর চেষ্টা করেছিলে। কিন্তু মা তো তাতে স্বয়ং রুষ্ট হয়েছেন। তার পেমান তো পেয়েছো কম। মা, এই জন্যই এতকাল তুমি আমাদেরকে দূরে দূরে সরিয়ে রেখেছিলে? আমি একবারও দূরে সরিয়ে রাখতে চাইনি পদ্ম, চাইছিও নে। আমি শুধু চাই আমার অবর্তমানে মন্দিরের সেবায়েত হোক মথুর। কারণ এতকাল ধরে সেই এই কাজখানা করে আসছে, আর সেই মন্দিরে থাকলে ছোট বাচ্চার ছেলে একটু সুবিধা হবে। আর তাছাড়া একখানা কথা তো ঠিক, সবার জন্য তো আর সব কাজ নয়। দেখো রামচন্দ্র, তুমি যেমন মাথা ঠান্ডা রেখে মামলা মোকদ্দমার দিকখানা দেখতে পারো, মথুর কিন্তু সেটা পারেনি। আবার মথুর মন্দিরের কাজ করতে বেশি অভ্যস্ত। আমি তোমায় বলিনি পদ্ম, যা ব্যবস্থা করার মথু সেটা আগে থেকেই করে রেখেছে। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। মা, মা তুমি দয়া করে বড় জামাই দাদাকে বুঝিয়ে কও, এই সিদ্ধান্ত শুধুমাত্র তোমার, এতে ওনার কোনো হাত নেই। এই তাড়না কানা তেনার মন থেকে কোনোদিনও যাবে না। থাক না জগদম্বা, থাক না। এমনিও কাল আমি আঠামশের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, এটুকু তো আমার প্রাপ্য। থাক মথুর, থাক। তোমাকে আর সাধু সাজতে হবে না। তুমি যে কত ভালো সেটা আমার জানা আছে। পদ্ম, আমি বাইরে ঘোড়া গাড়িতে অপেক্ষা করছি, কথা হয়ে গেলে তাড়াতাড়ি চলে এসো। মা, এটাকে তুমি ঠিক করলে মা? একবারও ভেবে দেখলে না আমার মুখখানে তোমার বড় জামাইয়ের সম্মুখে কতটা ছোট হয়ে গেল? তুমি তো পালা করে সেবায়েতের দায়িত্ব দিয়ে যেতে পারতে। দেখো পদ্ম, আমার আর যা যা সম্পত্তি আছে, গয়না কাটি আছে, সব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। কিন্তু দয়া করে পদ্ম, মন্দিরের বিষয়ে তুমি আর কোনো কথা কয়ো না, দোহাই তোমার। ছোটকো কি
তুমি আজই জানবাজারে গিয়ে আমার সব গয়না তোমার বর দিদিকে দিয়ে দেবে। এতে নিশ্চয়ই তোমার মনে কোনো খেদ থাকবে না। না মা, আমার সত্যি কিচ্ছুটি চাইনি। আমি শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, কিচ্ছু চাই না আমি। এমন করে কেন করছিস চটকুকি? এমন করে বলছিস যেন আমি চাই না মা সুস্থ থাকুক, ভালো থাকুক। মা, আমার গয়না চাইনি মা, শুধু তুমি আমাকে এভাবে অপমান করো না। ছোটবেলা থেকে তুমি আমাকে ভুল বুঝে গেলে, ভেবে গেলে যে আমি তোমার শত্রুর। আর তোমার বড় জামাই তো এটা মেনেই নিয়েছে যে মতুর বাবুই তোমার কাছে প্রাধান্য পেয়ে আসবে। তুমি একবার ভেবে দেখো তো মা, সব ব্যাপারে তুমি কি মতুর বাবুকে একটু বেশি গুরুত্ব দাওনি? অন্যদেরও সম্মান আছে মা, তাদের কষ্ট হয়, খারাপ লাগে। ঠিক আছে, এরপর থেকে আমি আর স্নান বাড়িতে আসবো না। আমি এলেই তো শুধু ঝগড়া বাঁধছি। মধুর, হ্যাঁ মা, তোমায় কিন্তু এখন আরো বুদ্ধি রেখে চলতে হবে। চেষ্টা করবো মা, চেষ্টা করবো আপনার ইচ্ছের মর্যাদা রাখতে। মা, বর দিদিকে যে পেশাদখানা দেওয়া হলো না, আমি বরং সন্ধ্যাবেলা একবার চানবাজারের বাড়িতে যাই, বর দিদিকে পেশাদখানাও দেবো আর তার সাথে সাথে বোঝানোর চেষ্টা করব। মধুর, এই বাড়িতে তুমি নাম গানের বন্দোবস্ত করো, বাড়িতে একটু গম গম করুক। বেশ তো মা, আমি আজ সন্ধেবেলায় নাম গানের বন্দোবস্ত করছি। জগদম্বা, তুমি বরং বর দিদিকে বলো, যদি উনি আসেন তাহলে ভালো হয়। দেখো সে এখানে আসতে রাজি হয় কিনা। আর শুনছেন, আমি বর দিদিকে বোঝানোর চেষ্টা করব। আপনি যান, মার নাম গানের কথা কইল যে কি বন্দোবস্ত করতে হবে দেখুন গে। বর দিদি, তুই এখানে? তোমার জন্য পেশাদ এনেছি। আসলে সকালে অত তালগোলের মধ্যে না তোমাকে দিতেই ভুলে গেছিলাম। কাল রাতে মায়ের জন্য পেশাদ এনেছিলেন তিনি। তুমি জানো বর দিদি, একটা চমৎকার ঘটনা ঘটে গেছে কাল। পেশাদখানা টাওয়ার ঘরে রেখে দে, আমি পরে সময় মতো সকলকে দিয়ে দেবো। বর দিদি, কইছিলাম কি, আজ সকালে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে গো। মা তোমাকে অনেক কথা কই পেরেছে, যা তোমার খুব খারাপ লেগেছে মানছি, কিন্তু তারপর মায়েরও খুব খারাপ লেগেছে গো। আজ স্নান বাড়িতে হরি সংকীর্তন আছে, তুমি চলো না? চালিশি করতে এসেছিস তুই চটকুকি? চালিশি করতে এসেছিস আমার সঙ্গে? এতদিন তো জানতুম যে মতুর বাবু শুধু মাকে কুমন্ত্রণা দেয়, এখন তো দেখছি তুইও কিছু কম যাসনি। সালিশি করে আমাকে স্নান বাড়িতে নিয়ে যেতে গেছিস কেন? কি পেমান করতে চাইছিস মায়ের কাছে? খুব ভালো সালিশি করতে পারিস, যাতে তোকে আর তোর পরিবারকে আরো বেশি বেশি করে সম্পত্তি দেয়, এই করতে এসেছিস এখানে তুই? দিদি, তুমি কথা কেন কইতে পারলে? দেখ চটকুকি, ছোটবেলা থেকে মা তোকে, কুমারীকে আর করুণাকে একরকম ভাবে দেখে এসেছে, আর
আমাকে একরকম ভাবে দেখে এসেছে। সেই কারণে আমি কোনোদিনই তোরা মায়ের সঙ্গে যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার করতে পারিনি। কিন্তু তার মানে এটা নয় চটকুকে যে আমি মাকে কিছু কম ভালোবাসি। কিন্তু আমার দুর্ভাগ্য কি জানিস, আমি আজ অবধি মাকেই সেটা বুঝিয়ে উঠতে পারলুম না। আর আমার মনে হয়নি কোনোদিনও বোঝাতে পারবো। আর আমি স্নান বাড়িতে যেতে পারবো না চটকুকে, কারণ আমি স্নান বাড়িতে গেলে তোর বড় জামাই দাদার মুখ ছোট হয়ে যাবে। তুই একাই স্নান বাড়ি ফিরে যা।